গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে মঙ্গলবার সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমেই আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আমি রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করি কেন জানো? যাতে আমি রান্না করতে করতে ডিমোটিভেট না হয়ে যাই। তোমরা দেখবে যে তোমরা যেখানে বসে বা দাঁড়িয়ে কাজ করো না কেন, সে অফিস হোক, ঘর হোক, কিচেন হোক, যাই হোক, সে তার আশেপাশে জায়গাটা যদি একটু টিপটপ ক্লিন, একটু ডেকোরেশন করা থাকে, তাহলে দেখবে তোমার সেই জায়গাটা দাঁড়িয়ে বা বসে কাজ করতে ভালোও লাগবে, আর কাজে কিন্তু ভরপুর এনার্জি পাবে। তো বন্ধুরা, চলে এলাম বেডরুমে। মেয়ের আজকে স্কুল আছে, তো স্কুলে আবার পিটি আছে। তো এই গরমে রোদের মধ্যে গ্রাউন্ডে কিভাবে পিটি করাবে আমি জানি না। ঠাকুরকে ডাকে যেন যে পিটিটা ক্যান্সেল হয়ে যায়। আর এসছি মেয়ের হাতের সামনে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, বডি স্প্রেটা হাতের সামনে দিতে। ওকে ছোটো থেকেই আমি অভ্যাস করিয়েছি যে স্কুলে যাওয়ার আগে তুমি এই 4টে প্রোডাক্ট অবশ্যই মেখে তারপরে তুমি স্কুলে যাবে। তো যাই হোক, এবার তোমরা ভাবছো যে দিদির মেয়েটা এত বড় হয়ে যাওয়ার পরও দিদি কেন এগিয়ে দেয় জিনিসগুলো, ও কেন পারে না? আমার মেয়ে ছোট থেকেই কিন্তু সব কিছু করতে পারে। ও নিজে ইউনিফর্ম পরে, কেস পরতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু ওই যে মায়ের মন, পৃথিবীতে দেখবে মাদের কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা জানো? যখন ছেলেমেয়েরা স্কুল, কলেজ, অফিসে বেরোয়, তার হাতের সামনে সব কিছু গুছিয়ে দেওয়াটাই হচ্ছে মাদের সবচেয়ে প্রিয় কাজ। আর আমি মনে করি যতদিন আমার কাছে আমার মেয়েটা রয়েছে, ততদিন যদি পারি একটু এই জিনিসগুলো ওকে এগিয়ে দিয়ে ওকে একটু হেল্প করি। তো মেয়ে ওখানে বেরিয়ে গেল স্কুলে, আর আমি এখানে ড্রাই ফ্রুটটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ক্লিনিংয়ে যাব। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে। আর এখানে ভাবলাম না বাবা, আগে আমি ক্লিনিংয়ে না, আগে আমি ডাইরেক্ট ঢুকবো বাথরুমে সকালবেলায় কিছু কাচাকুচি ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকেই ভাবছি না কেচে আগে রোদে দিয়ে আসি। এখন কটা বাজে? ধরো মেয়ে 7:30 স্কুলে বেরোলো, খুব জোর এখন 7:45 বাজে, কিন্তু 7:45তেই মনে হচ্ছে সূর্য মাথার ওপরে, এত পরিমাণে রোদ। তো ওই জন্য দেখো আমি তাড়াতাড়ি আগে কাচতে চলে এসেছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণে রোদ, কাঠ ফাটা রোদ, মাথা না পুরো গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো রকম মেলে দিয়ে চলে যাই। আর একটা কথা তোমাদের বলি, দেখো আমার না যেহেতু পুরো ওপেন ছাদ, আমার গাছগুলোকে দেখে এত কষ্ট হয় কি বলবো। ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন কোন দিন একটা দিক যাতে আমি এই শেডটা করতে পারি, এদের যাতে বাঁচাতে পারি। আমাদের যদি শেডের নিচে এই কষ্ট হয়, তাহলে ওরা এই রকম রোদের মধ্যে ওদের কতটা পরিমাণে কষ্ট। হাজব্যান্ড সব গাছে জল দিয়ে গেছে সকালবেলা উঠে, ও 6টার আগে জল দিয়ে গেছে সব গাছে। ভালো করেছে, নাহলে না এত রোদ। এখন কটা বাজে? 8টা 5-10 বাজে। দেখো শুধু রোদটা দেখো, কেমন রোদের তেজ দেখো। মানে এখন যে পুরো ভালো করে স্নান করে দিয়ে গেছে, কিন্তু দেখবে কিছুক্ষণ পরে সে দেখবে পুরো গাছ আমার খটখট করছে। কী করবো বলো, কতবার গাছে জল দিতে পারি বলো তো? আর এই রোদের মধ্যে এসে আমার সম্ভব এতগুলো গাছকে স্নান করানো? আর মাকেও তো বলতে পারি না, মায়েরও তো কষ্ট হয়। আর জবা ফুলের পরিমাণ আমার কত কমে গেছে জানো? দেখো ছাদ ভর্তি আমার ফুল হয়ে গেছে, কি সুন্দর লাগছে। শীতকাল হলে না এখন কতক্ষণ আমি এখানে থাকতাম। আর দেখো এই ফুলগুলো তোমাদের দেখেছিলাম না, আমার হাতের সাইজে হতো, আর এখন দেখো কইটুকু হয়ে গেছে, দেখো আঙ্গুলে অবধি হচ্ছে না। মানে এত তেজে যে এই গাছের ফুল ফোটাও কমে গেছে। আর দেখাবো তোমাদের, দেখো আমার না একটা সূর্যমুখীতে পরি চলে এসছে। চলো বাবা, নিচে দাঁড়াচ্ছে না, নিচে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। 5 মিনিট যে দাঁড়িয়ে তোমাদের ফুলগুলো দেখাবো, যে আজকে কী ফুল ফুটেছে তোমাদের দেখাবো বা ভিডিও করব, তার উপায় নেই। বিশ্বাস করো, মনে হচ্ছে গা ফানা জ্বলে যাচ্ছে। তো যাই হোক, আমি চলে এলাম ছাদ থেকে। আর ছাদ থেকে আসার পর না চোখগুলো পুরো ধোয়া হয়ে যায়, ভালো করে না চোখে আগে ঠান্ডা জলের ঝাপটা দিলাম। আর এখানে হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে বাটা মাছ আর কাতলা মাছ। তবে কাতলা মাছ আমরা করব না, একটা পিসি রাখবো, সেটা মেয়ের জন্য করে দেবো, যেহেতু মেয়ে বাটা মাছ খেতে পারে না, আর আমরা বাটা মাছের টক খাবো। আর বাজার থেকেই মাছ ছাড়িয়ে নিয়ে এসছে, কিন্তু এত বিচ্ছিরিভাবে ছাড়িয়ে দিয়েছে, যেমন মাছের আঁশ তেমনই রয়ে গেছে, না পেট পরিষ্কার করেছে, না কানকো ফেলেছে, কিচ্ছু করেনি। তো সেইগুলোকে আবার আমি একটা করে পরিষ্কার করলাম। আর এখানে মাছে না একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আমি আগে থেকেই মাছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, যাতে মাছের মধ্যে নুন হলুদটা ঢোকে।
ততক্ষণ ভাবলাম আমি একটু ডাইনিং রুমটা ক্লিন করে নিই। আগের দিন রাতেই আমি শিডিউল করে নিই যে পরের দিন ঘুম থেকে উঠে আমি কোন ঘরটা পরিষ্কার করব আর কোন কোন পার্ট ক্লিন করব। আগের দিন যদি তোমরা রাতের বেলা একটা শিডিউল করে রাখতে পারো বা একটা রুটিন করে রাখতে পারো যে আজকে পরের দিন আমি কি কি কাজ করব, তাহলে দেখবে তোমার টাইমও সেভ হবে। এই যে ভাবার জন্য যে টাইম দিতে হয় যে না আজকে কোনটা করব কোনটা করব না, এই যে ভাবার জন্য যে টাইমটা দিতে হয় সেটাও কিন্তু। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমারই একটা বোন আছে যে মানে বিয়ের আগে, এখন ওর বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের আগে থেকেই ও কর্মরত, মানে ওয়ার্কিং লেডি। তো যাই হোক, ও বিয়ের পরও সেম জব করছে কিন্তু এখন ও অনেক ভালো পোস্টে রয়েছে, ও নিজের পায়ে নিজে এস্টাবলিশ। তো বিয়ের আগে ওকে আমি কোনোদিনও দেখতাম না যে এক গ্লাস জলও গড়িয়ে খেত বা কিছু খুঁটি নেড়ে খেত, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে আজকে 2 থেকে 2.5 বছর। ওকে এখন আমি যখন দেখি তখন আগের সেই মেয়েটার সাথে এই মেয়েটার না আমি কোনো মিল খুঁজে পাই না। ও এখন অফিস করে, বাড়ির যাবতীয় কাজ মানে নিজের টিফিন, হাজব্যান্ডের টিফিন, হাজব্যান্ডও ওয়ার্ক মানে কাজ করে, তো হাজব্যান্ডের টিফিন, নিজের টিফিন, ঘর গোছানো, ঠাকুর দেওয়া, রান্না করা, ইভেন বাড়িতে আবার ফিরে এসে রান্না করা, রুটি করা, এক্সারসাইজ করা, ইভেন তারপর জিম করা, সব কিছু মানে কি বলবো, A to Z এত সুন্দর মেনটেন করে করছে। আমি সত্যি ওকে মাঝে মাঝে হ্যাটস অফ জানাই যে কী করে একটা মেয়ে যে এইটুকু বয়সে সব কিছু রপ্ত করতে পারলো। তাহলে আমরা এইটার থেকে কি বুঝলাম বা কি রিয়েলাইজ করলাম যে সব কিছু বিয়ের আগে সব মেয়েরা শিখে আসে না, পরিস্থিতি মানুষকে সব কিছু কিন্তু শিখিয়ে দেয়। ও কিন্তু আমার থেকে অনেক ছোট, মানে বলতে পারো আমার বোন আমার থেকে 5 বছরের ছোট, আমার বোনের থেকেও ও আরও 4-5 বছরের ছোট। তাহলে ভাবো ও আমার থেকে কতটা ছোট। তো ওর থেকে কিন্তু আমি শিখছি যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করে সব কিছু করা যায়। তো এখন যদি আমি ভাবি যে ও ওয়ার্কিং লেডি, আমি সামান্য হাউসওয়াইফ, আমি কেন ওর কাছ থেকে শিখতে যাব? তাহলে কিন্তু তুমি জীবনে না কারোর কাছ থেকে শিখতে পারবে না। তুমি যদি জেলাস হও বা তুমি যদি কম্পেয়ারে যাও, তাহলে তুমি জীবনে কারোর থেকে কোনো ভালো জিনিস রপ্ত করতে পারবে না। বলেছি আমি বারবার বলি, যদি শিখতে হয় মাথা নিচু করে শিখতে হয়, আর শেখার কোনো বয়স হয় না। যদি শুধু তুমি ভাবো যে আমি শুধু বড়দের থেকেই শিখবো, ছোটোদের থেকে কিছু শিখবো না, এটা কিন্তু একদম ভুল কথা। শিখতে গেলে তুমি বড় ছোট সবার কাছ থেকে শিখতে পারো। আমি কিন্তু তোমাদের থেকেও অনেক কিছু শিখছি। এই যে তোমরা আমার ভুলগুলো যখন ধরিয়ে দাও যে শর্মিষ্ঠা এইটা এই করে করো, ওরকম করে করো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা ডাস্টিং এগিয়ে গেল। আর আমি এলইডি টিভি কিন্তু পরিষ্কার করার সময় সবসময় মাথায় রাখি যে সেটা মাইক্রোফাইবার ডাস্টার দিয়ে ক্লিন করি। কোনো রকম খসখসে কাপড় দিয়ে বলো বা কলিন স্প্রে করে কখনো কিন্তু এলইডি টিভি পরিষ্কার করবে না, তাহলে কিন্তু এলইডি টিভির জেলটা যেটা আছে, স্ক্রিনে যে জেলটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর তারপরে এবার চলে এলাম, হাফ ডাস্টিং করে চলে এলাম আবার রান্নাঘরে। তো ভাবলাম যে ফালতু গ্যাসটা অফ হয়ে রয়েছে, আমি গ্যাসের মধ্যে ডালটা অন্তত বসিয়ে দিয়ে যাই, তাহলে ডালটাও একটু সেদ্ধ হবে, ততক্ষণ আমার কিন্তু আদার্স ক্লিনিং পার্টটাও হয়ে যাবে। তো সেটাই ভাবলাম, ডালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে বসিয়ে দেবো, তারপরে দেখি আবার কোনটা ক্লিনিং করতে পারি। বন্ধুরা, আমারও কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে যেখানে আমি আমার গার্ডেন রিলেটেড সব রকম ভিডিও আমি পোস্ট করি। তো সেখানেও আমার প্রত্যেক দিন অনেক কমেন্ট আসে, সেই কমেন্টেরও কিন্তু আমাকে রিপ্লাই করতে হয়। আমাকে যেমন তোমাদের কমেন্টেরও রিপ্লাই করতে হয়, তেমনি আমার মানে ফেসবুক পেজের যে আমার যে ফলোয়ার্সরা রয়েছে তাদের কমেন্টেরও কিন্তু আমাকে রিপ্লাই করতে হয়। মাঝে মাঝে হয়তো তোমাদের কমেন্টের রিপ্লাই করতে দেরি হয়ে যেতে পারে, তোমরা কিন্তু কখনোই ভাববে না দিদি এটা ইচ্ছাকৃত করছে বা দেখেও দেখছে না। আমি টাইম বুঝে, কিন্তু হয়তো 2-1 দিন দেরি হতে পারে, আমি কিন্তু ঠিক টাইম বুঝে তোমাদের ভিডিওর মাধ্যমে না হলে লিখে আমি তোমাদের কিন্তু রিপ্লাই দেবো।
আর তোমরা দেখতেই পেরে যে আমি বেডরুমের আজকে শাটার জানলাটা পরিষ্কার করে নিলাম। কি বলতো, যেহেতু আমার রোডের ওপর বাড়ি না, প্রচণ্ড পরিমাণে কাছে না নোংরা হয়। তো ওই জন্য কী করি, ধরো সোমবার বেডরুমটা করলে, বুধবার ধরো ডাইনিংটা করলাম, রোববার হয়তো মেয়ের স্টাডি রুমটা করলাম, এরকম সপ্তাহে একদিন করে করে কী করি, আমি জানলার সব কাজগুলো কিন্তু পরিষ্কার করে নিই। অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে কি বলতো, খাটনিটা কম হয়। আর দেখো এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি বেডটাও ক্লিন করে নিয়েছি। সব কিছু যদি ক্যামেরা অন করে করে করতে থাকি না, অনেকটা সময় চলে যায়। বিশেষ করে আমার কাজে প্রচুর দেরি হয়। যে কাজটা করতে 5 মিনিট সময় লাগবে, সেই কাজটা যদি আমি শ্যুট করতে করতে করি, সেই কাজটা লাগবে 15 থেকে 20 মিনিট। তো যাই হোক, এবার যারা ব্লগিং করে তারা নিশ্চয়ই জিনিসগুলো জানো। আর এখানে দেখো বেড সাইড টেবিলটাও একটু ক্লিন করে নিলাম। সাদা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার গ্ল্যামারটাই আলাদা হয়। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিলে যে তোমার নিজের সময়টা কোথায়, মানে নিজে কখন তুমি সময় পাও। তো আমি তোমাকে বলি বন্ধু, আমি টিভি সিরিয়াল দেখি না, আমি মোবাইল স্ক্রল করি না। ওই যে স্ক্রল করতে করতে একটার পর ঘন্টা রিল দেখে নিলাম, সেই সব ফালতু সময় আমি নষ্ট করি না। সেই সময়টা আমি গার্ডেনিং করি, মানে যেটা আমি পছন্দ করি। আমি যেমন খুব গার্ডেনিং করতে পছন্দ করি, সেই সময়টা আমি গার্ডেনিং করি, গান শুনি, নিজে কীভাবে ভালো থাকতে পারি সেইগুলো চিন্তা ভাবনা করি, মোটিভেশনাল ভিডিও পড়ি, কোনো রকম গীতা, ভালো রকম কোনো ধরো ভালো স্টোরি বুক পড়ি। তো এইভাবেই কিন্তু আমি আমার টাইমটা স্পেন্ড করি। তোমাকে আমি তোমার আনসারটা দিতে পেরেছি। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু বাটা মাছের টক করব। আর টকের রেসিপি তোমরা সবাই জানো। আর গরমকালে তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই তোমাদের লাঞ্চ মেনুর মধ্যে কিন্তু টকটা অ্যাড করবে। তো এখানে ফোড়নের মধ্যে আমি সর্ষে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আম। এখানে হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, এখানে তরকারি করেছি। আর এখানে হচ্ছে এই যে ডিমের পোচ, আর এই যে স্যালাড আছে, শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, পোচ আছে, আর এই যে মুড়ি। আশুকও খাক, তখন আমি অন্য কাজে যাই। রেডি আছে, যখন খুশি এসেও খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে যে সবজি কাটাটা দেখছো যে আমি সবজি কাটছি, সেটা কিন্তু আমি আজকে করব না, সেটা আমি আগামীকাল করব। তো ভাবলাম যে ওখানে টকটা হচ্ছে, ফালতু কেন সময় নষ্ট করব, ততক্ষণ সবজিটা কেটে ফ্রিজে রেখে দিলে তাহলে কি হয়, পরের দিন ঝটপট করে মানে বসিয়ে দেওয়া যায়। কি বলতো, যত তাড়াতাড়ি মানে এই গরমে যত কাজ আগে থেকে এগিয়ে রাখা যায় না, তত মঙ্গল। আর দেখো এখানে আমার টকটা হয়ে গেল। আর এখানে আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ একটু আগে থেকে মাছটা দিই, তাহলে মাছের ভেতর না জুসটা ঢোকে, মাছটাও বেশ টক লাগে, খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর নামানোর আগে কিন্তু আমি অবশ্যই একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে তারপরে কিন্তু নামাবো। আর সর্ষে বাটা দিয়ে কিন্তু কখনো, তোমরা নিশ্চয়ই জানো, তাও একবার নতুন গৃহিণীদের বলে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে কখনোই কিন্তু ঝোল মানে কোনো কিছু ফোটাবে না, তাহলে কিন্তু প্রচণ্ড তেতো হয়ে যায়। তো অনন্যাদি, তুমি আমার কমেন্ট করেছো যে আমার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম হচ্ছে মঞ্জিষ্ঠা। আর অনেকেই তোমরা প্রত্যেক দিনই একটা কমন কমেন্ট আসে, সেটা হচ্ছে দিদি তোমার মেয়েকে একবার ক্যামেরার সামনে নিয়ে আসো, আমরা দেখতে চাই। কি বলো তো, ও ছোট থেকে আমি অনেকবার কিন্তু ওই কোয়েশ্চেনের আনসার দিয়েছি। জানি তুমি হয়তো নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছো, হয়তো তুমি জানো না। আমার মেয়ে একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও ইভেন একটা ফটো পর্যন্ত তুলতে চায় না। আর ও একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। এবার দেখো, প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব প্রাইভেসি আছে। তো ও এখন বড় হয়েছে, ওর একটা নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে। তো কখনোই আমি জোর জবরদস্তি করে ওকে বলতে পারি না, বা আনতেও পারি না যে তুই তোর মুখটা আমার ভিডিওতে দেখা। যখন ও স্ব ইচ্ছায় আমার ক্যামেরার সামনেও আসবে, অবশ্যই তোমাদের প্রথম আমি মুখটা নিশ্চয়ই দেখাবো ডিয়ার। একটু ওয়েট করো, হয়তো নিশ্চয়ই একদিন না একদিন আমার ব্লগে নিশ্চয়ই ধরা দেবে। আর ধরো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাছের টকটা, শাকটা সবই হয়ে গেল। আর এখানে এবার ডালটা ফোড়ন দেবো আর মাছ। আমার আর একটা সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম অপর্ণা, ও এত সুন্দর আজকে একটা কমেন্ট করেছে। তোমরা প্রত্যেকটা দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না। যদি প্রত্যেকটা দিন প্রত্যেকের কমেন্ট আমি যদি পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার থেকে খুশি কেউ হতো না, বিশ্বাস করো। কিন্তু কি যে সম্ভব না, ওই জন্য মাঝে মাঝে আমি কী করি যে একটা একটা করে প্রত্যেকের কমেন্ট আমি পড়ার চেষ্টা করি। তো অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ যে তুমি এত সুন্দর একটা কমেন্ট আমায় করেছো।
অনেক দিন ধরে ভাবছি যে এই বাসন রাখার র্যাক দুটো পরিষ্কার করেই ছাড়বো, কিন্তু না করে উঠতে পারছি না। রান্না করতে করতে দেরি হয়ে যায়, তারপরে আবার থাকে পুজোর একটা প্রেশার, যাই হোক দেরি হয়ে যাবে। তো আজকে আমি কোন রকম ভেবেছি যতই দেরি হয়ে যাক আজকে আমি এই দুটো র্যাক পরিষ্কার করেই ছাড়বো। তো ওই জন্য দেখো আগে যে আমার ম্যাটগুলো পাতা থাকে সেগুলোকে ভালো করে অফ ক্যামেরায় কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি যে কিচেন ক্লিনারটা ইউজ করছি সেটা আমি ঘরেই তৈরি করেছি। তারপরে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে মাইক্রোফাইবার যে শুকনো ন্যাকড়াটা আছে, এই ক্লথটা আছে, সেইটা দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিলাম। তো এরপর দেখো আমি একটা একটা করে বাসনগুলো কিন্তু রেখে দেবো। দেখতে কিন্তু ছোট, কিন্তু অনেক জিনিস, তোমরা তো বুঝতে পারছো না, যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, প্রচুর জিনিস কিন্তু এর মধ্যে ধরে। একটা একটা করে সরিয়ে তারপরে পরিষ্কার করা অনেকটা কিন্তু সময় সাপেক্ষ। কাজ করতে করতে দুটো সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্টের আনসার দিয়ে দিই। তো প্রিয়াঙ্কা, তুমি জিজ্ঞাসা করেছো আমি কোথায় থাকি, আমি কলকাতাতে থাকি। আর নমিতা, তুমি জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি। আমি খুব ভালো আছি ডিয়ার, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে লিখো। আর নমিতা কিন্তু আমার ব্লগটা মুম্বাইতে বসে দেখে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এখানে একটা ফেস প্যাক আমি অ্যাপ্লাই করে নেবো। এর মধ্যে আমি টক দই নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, আর একটু লেবুর রস নিয়েছি। এটা খুব ভালো ডিট্যান করে। আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো প্যাক অল্টারনেট ডেতে ইউজ করার চেষ্টা করি। আর তোমরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে ভালো ভালো ফিডব্যাক দিচ্ছ যে আমি কর্পূরের তেল যেটা তোমাদের ইউজ করতে বলেছিলাম, তো এই কর্পূরের তেল মেখে কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুর অনেক খুশকি কিন্তু কমে। এই ফিডব্যাকটা পেয়ে কিন্তু আমি দারুণ খুশি। তোমরাও যাদের মাথায় তোমাদের ড্যান্ড্রফ আছে, তোমরা কিন্তু অবশ্যই এই কর্পূরের তেলটা ইউজ করতে পারো। তোমরা জানো আমি এই ভিডিওটা কিন্তু শেয়ার করেছি যে কর্পূরের তেল আমি বাড়িতে কিভাবে বানাই। তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণ ভালো কিন্তু একটা এফেক্টিভ হেয়ার অয়েল। তো আরও কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই। সোমাদি, মল্লিকা দি, থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকে আমার ভিডিও তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে দেখাও। তনুশ্রী, রাখি, মৌসুমি, কৃষ্ণা, এসডি, গ্রিন গার্ডেন, প্রত্যেকটা মানুষ তোমরা এত সুন্দরভাবে আমায় কমেন্ট করে মোটিভেট করো। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, হনুমানজির কাছে আমি প্রার্থনা করি আমার সব বন্ধুর যেন মনস্কামনা পূর্ণ হয়, আর আমার সব বন্ধু যেন সপরিবারে অনেক বেশি আনন্দে দিন কাটাতে পারে। আচ্ছা, যাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না তারা কিন্তু রাগ করো না, তাদের নাম আমি অবশ্যই নেক্সট ব্লগে নেব। অনেক সময় ভয়েস ওভার দেওয়ার পরও দেখবে আমার কাছে কমেন্ট ঢোকে, মানে প্রত্যেকটা দিনই তো নতুন নতুন কমেন্ট ঢোকে। ওই জন্য কী হয়, একটা ব্লগের মধ্যে আমি সবার নাম ইনক্লুড করতে পারি না। হয়তো ভয়েস ওভার দেওয়ার পর দেখলাম আর একজন কমেন্ট করেছে, তো সেই নামটা কি হয় আমি নেক্সট ব্লগে নেব। আর দেখো এখানে আমি হনুমানজি কিন্তু কর্পূর খুব বেশি পছন্দ করে, ওই জন্য শনিবার মঙ্গলবার তোমরা কিন্তু হনুমানজিকে অবশ্যই কিন্তু কর্পূর দিয়ে কিন্তু তোমরা মানে আরতি করবে। এটা কিন্তু ঘরে এমনিও কর্পূর আরতি করা কিন্তু ঘরে খুব পজিটিভিটি আনে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা ঠাকুরকেও কিন্তু একটু কর্পূর আরতি করে নিলাম। আর একদম ঘরোয়াভাবেই পুজো করেছি, একটু লাড্ডু দিয়েছি, আর একটা লাল বাবার জন্য নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি, আর একটু জবা ফুলের মালা দিয়েছি, ব্যাস। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই